অবশেষে আমাদের ড্রাম চাচ্চু বড় রকম পরাজয় বরণ করেছে। সবাই বলেন ইন্নালিল্লাহ। ইন্নালিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি কালকের রাতের পুরো সিনারিটা নিয়ে আজ সকালে 9টার দিকে একটি লাইভ করেছি। যারা সেটা দেখেছেন তারা তো পুরো আপডেট জেনেছেন, যারা দেখেননি কিছুটা রিপিট করব, বাকিটা আজকের আপডেট জানাবো। কি ঘটছে আমেরিকাতে, কি ঘটছে ইরানে। আমি ইরানের গণমাধ্যমগুলোতে চোখ রেখে যে দৃশ্য দেখলাম, যেন ইরানে আজকে ঈদের দিন। পুরো ইরান জুড়ে মানুষ সড়কে নেমে আনন্দ উৎসব পালন করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ঘোষণা করছেন, কিন্তু জনগণ গালে হাত দিয়ে বসে আছেন। এ কেমন বিজয়! মানে ধরেন বিয়ে বাড়িতে গেছে, বরকনে দুজনই পালায় চলে গেছে, এখন বিয়ে হবে কার সাথে, কিন্তু বিয়েতে গান বাজনা চলছে। বরকনে দুজনই পালিয়ে চলে গেছে দুই দিকে। ধরেন কোণে চলে গেছে একদিকে, বর চলে গেছে আরেক দিকে, আর উৎসব করছে দুই পক্ষের পিতামাতা বা আত্মীয় স্বজনরা, গান বাজনা করছে। আমেরিকার অবস্থাটা হয়েছে এরকম। দর্শক, ইরান তার দীর্ঘ প্রতীক্ষা, ত্যাগ, তার লড়াই, তার ইমানের শক্তি, তার অনেক বড় কি বলবো স্যাক্রিফাইস, সবকিছুর বিনিময়ে একটা বিশাল সাফল্য পেয়েছে। একদম ধরে ধরে আজকে বলবো আপনাদের সেই খবরগুলো। 2 নম্বর, ইসরায়েল এবং আমেরিকা তারা বুঝে ওঠেনি। একটু হিস্টোরির পেছনে যাই। ইরান এবং আমেরিকা যখন এই আলোচনাটা শুরু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক প্রকল্প ইস্যুতে, ব্যালিস্টিক প্রোগ্রাম ইস্যুতে, তখন ইসরায়েলের চেষ্টা ছিল যে কোনোভাবে এই আলোচনাটা ভেস্তে যাক, কারণ তারা ইরানকে ধ্বংস করতে চায়। মধ্যপ্রাচ্যে ইরান সত্যিকার অর্থে মোসাদের তথ্য মতে যে ইরান টিকে থাকলে ইসরায়েল কখনো বিশ্ব মোড়ল মানে অ্যারাবিয়ান মোড়ল বা গালফ মোড়ল বা মধ্যপ্রাচ্যের মোড়ল হতে পারবে না, কারণ তাদের টার্গেট গ্রেটার ইসরায়েল। সেই মতে নেতানিয়াহু বারবার ট্রাম্পকে চেষ্টা করছিলেন। বলা হচ্ছে ট্রাম্পের কোনো কচি কচি সুন্দরীর সাথে কোনো ভয়ঙ্কর ভিডিও মোসাদের হাতে ছিল। এটা মার্কিন গণমাধ্যম বলছে, আমি বলছি না। একটি তো মামলা চলছে, অ্যারেস্টিং ফাইল, জানেন, এক 13-14 বছরের মেয়ে ইস্যুতে। তো বলা হচ্ছে যে ট্রাম্প সাহেব ইসরায়েলের কাছে ধরা খেয়ে গেছেন, তার পূর্বের কোনো খারাপ ভিডিও ইসরায়েল বা কি বলে মোসাদের হাতে আছে, এটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। যে কারণে তিনি আমেরিকার স্বার্থ বাদ দিয়ে ইসরায়েল ফার্স্ট নীতিতে চলা শুরু করেছেন। আমি বলছি না, এটি মার্কিন গণমাধ্যমের বিভিন্ন সূত্রের দাবি। তো যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে ওমানে বা বিভিন্ন রাষ্ট্রে আলোচনা চলছিল যুদ্ধের আগে, ইসরায়েল এই যুদ্ধটা শুরু করে দেয়। হঠাৎ করে আমেরিকাকে চাপে ফেলে যুদ্ধটা শুরু করে আমেরিকাকে নিয়ে। প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামিনি সহ তাদের টপ কমান্ডার লিডাররা সব মারা যায়। এরপর ইরান পাগল হয়ে যায়, প্রতিশোধের আগুন তাদের হৃদয়ে জ্বলতে থাকে। তারা ব্যাপক অ্যাটাক শুরু করে গালফ কান্ট্রি এবং ইসরায়েলকে লক্ষ্য করে। গালফ কান্ট্রি মার্কিন ঘাঁটিগুলোকে এক রাতে মোটামুটি অর্ধেক লন্ডভন্ড করে ফেলে। এত ম্যাসিভ আকারে মিসাইল মারে ইরান। এরপর যুদ্ধ চলতে থাকে। ট্রাম্প সাহেবকে নেতানিয়াহু বলেছিলেন এটা সর্বোচ্চ 2 দিন থেকে 6 দিন চলবে এই যুদ্ধটা। অর্থাৎ আমরা আয়াতুল্লাহ আলী খামিনি এবং টপ কয়েকজন কমান্ডারকে মেরে দিলে ইরানের মানুষ রাস্তায় নেমে যাবে, বিক্ষোভ করবে এবং রেজিম চেঞ্জ হয়ে যাবে। আমরা আমাদের পুতুল রাষ্ট্রপ্রধান বসিয়ে এই ইসলামী বিপ্লবী সরকারকে আমরা খতম করে দেব। তো মোসাদের এই তথ্যটি নেতানিয়াহু থেকে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি পেন্টাগনকে বোঝাবার চেষ্টা করেন, মানে তার সেনাবাহিনীকে বোঝাবার চেষ্টা করেন, কিন্তু সেনাবাহিনী এই মোসাদের তথ্যের সাথে একমত ছিল না। তারা বলছে যে মার্কিন গোয়েন্দারা বলছে যে এটি সঠিক নয় তথ্য মিস্টার প্রেসিডেন্ট। অর্থাৎ ইসরায়েল আমাদের ফাঁদে ফেলতে চায়, আপনি ফাঁদে পড়বেন না। আমরা ইরানে গেলে ভাঙা শামুকে পা কেটে ফেলব, এখানে আমাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু ট্রাম্প তার নিজের সেনাবাহিনী বা গোয়েন্দা বাহিনীর সিআইএর কোনো তথ্য শোনেন না, শোনেন ইসরায়েলের বক্তব্য। ক্লিয়ার? এই পর্যন্ত যুদ্ধটা শুরু হয়। তারপর মার্কিন গণমাধ্যমে ফুটে ওঠে যে মার্কিন সেনাবাহিনী ট্রাম্পকে যুদ্ধে নিষেধ করেছিলেন এবং ট্রাম্প প্রশাসন তাদের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি অর্থাৎ সেনা প্রধানকে বরখাস্ত করেন, সঙ্গে আরো টপ জেনারেলদের বরখাস্ত করেন। এই পর্যায়ে ট্রাম্প বুঝতে পারছিলেন যে তিনি টিকে থাকতে পারবেন না। তার নামে ইমপিচমেন্টের
বিষয় চলে আসছিল, তার মামলা ধু করে এগিয়ে আসছিল। সর্বশেষ তিনি কখনো ওমান, কখনো কাতার, কখনো তুরস্ক, কখনো মিশর, কখনো পাকিস্তান, এই রাষ্ট্রগুলোর মাধ্যমে ইরানকে বলছিল সিজফায়ারের জন্য। কখনো তিনি 48 ঘন্টার সময় চান, কখনো 5 দিনের সময় চান, কখনো 10 দিনের সময় চান। সর্বশেষ 10 দিন সময় চাইলে ইরান বলে কোনো যুদ্ধবিরতি হবে না, আমার যে 10টি শর্ত আছে এই 10টি শর্ত মেনে তুমি যুদ্ধবিরতি করলে আমি রাজি আছি। ট্রাম্প জানেন যে 10টা মানলে তারা রাজনীতি থাকবে না, আগামী নির্বাচনে তিনি গোহারা হারবে। এমনিতে তার জনপ্রিয়তা 30-এর নিচে চলে আসছে, 30%-এর নিচে। তো ট্রাম্প কি করলেন, কালকে তিনি পাকিস্তানকে পুরোপুরি একটা সভ্যতা ধ্বংস করে ফেলবে, মানে পুরো ইরানকে ধ্বংস করে ফেলার জন্য নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিয়ে তিনি একটা লাস্ট স্টেটমেন্ট দেন। বলেন যে 1000 বছরের একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে, মানে ইরান ধ্বংস হয়ে যাবে। ইরানের কোটি জনগণ রাস্তায় নেমে আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে, ভয় পায় না। ট্রাম্প দেখলেন এটা কেমন জাতি, আমার ভয়ে কি বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর ইরানকে এত মারলাম, 13 থেকে 14,000 স্থানে শুধু হিটই করলাম, বোম্বিং করলাম, ওরা ভয় পায় না। আমরা অভিযান চালালাম, ইরানের সেনাবাহিনী, ইরানের জনগণ যে যার মতো পারছে আমার পুরো এয়ারক্রাফটকে খতম করে সব ধ্বংস করে দিয়েছে, আমার সেনাবাহিনীকে পিটিয়ে আবার ওপারে পাঠিয়ে দিল। এই জাতিকে কোনোভাবে ট্রাম্প দমাতে পারছিল না। ফলশ্রুতিতে তিনি একটি ড্রাফট লিখলেন হোয়াইট হাউসে বসে তার সচিবকে দিয়ে, লিখে বললেন যে এই ড্রাফটটি দ্রুত পাকিস্তানের শাহবাজকে পাঠাও। ফোন দিয়ে শাহবাজের ঘুম ভাগালেন রাত তখন 2টো, বাংলাদেশ সময় 2টো, পাকিস্তান সময় বোধহয় 1টার মতো বাজে। ঘুম ভাঙিয়ে শাহবাজকে বললেন যে এই ড্রাফটটি তুমি দ্রুত পাঠাও, মানে তোমার টুইটারে পোস্ট করো, দ্রুত এই পোস্টটি তুমি করো, কারণ ইরান আমার কথা শুনছে না। আর আমার মার্কিন প্রশাসন, মার্কিন সিনেট, কংগ্রেস, মার্কিন এস্টাবলিশমেন্ট কেউ ইরানের নিউক্লিয়ার অ্যাটাকের পক্ষে না, কারণ এই অ্যাটাকটির মধ্য দিয়ে আমেরিকা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি করার আছে এখন বলেন? এই পরিস্থিতিতে মিস্টার শাহবাজ শরীফ বলেন যে ওস্তাদ আপনার জন্য আমি কি করতে পারি বলেন, আমি সেইটাই করব আপনার জন্য। ফলশ্রুতিতে পাকিস্তান প্রেসিডেন্টকে যেই ড্রাফটটি আমেরিকা লিখে দেয়, সেই ড্রাফটটি সরাসরি ঘুম থেকে উঠে চোখ ডলে ডলে শাহবাজ শরীফ পোস্ট করে। কি লেখা ছিল সেখানে? তার প্রথমে লেখা ছিল পাকিস্তান, একদম ইংলিশ ওয়ার্ডে এরকম লেখছিল, ড্রাফট পাকিস্তান প্রাইম মিনিস্টার মেসেজ অন এক্স, ড্রাফট পাকিস্তান প্রাইম মিনিস্টার মানে পিএম মেসেজ পাকিস্তান, শব্দটার সাথে একটা এস যোগ করছে, এবং মেসেজ অন এক্স, অর্থাৎ এটি কারো দ্বারা পাঠানো একটি মেসেজ। ট্রাম্প যখন এই মেসেজ দেখলেন আবার ফোন দিলেন, এই বেটা শাহবাজ তুই কি লেখাপড়া কিছু শিখোস নাই, আমি যে তোরে মেসেজ পাঠাচ্ছি রেখে জাতিকে বুঝাইতে পারে, তুই তোর মতো করে লিখবি। শাহবাজ আবারও লিখলেন সেই মেসেজটি, মানে শুধু জাস্ট শিরোনামটি ফেলে দিলেন, যে শব্দটি এই মাত্র বললাম এটি ফেলে দিয়ে সেটিকে রিটুইট করলেন। ইরানকে ফোন দিলেন যে ইরান তোমার সাথে ট্রাম্প কথা বলতে চায় বা তোমার সাথে আলোচনা করতে চায় যুদ্ধবিরতি প্রসঙ্গে। ইরানের সুপ্রিম কাউন্সিল তারা বলছে কোনো আলোচনা নেই, তাদেরকে নিউক্লিয়ার মারতে বলো, আমরা প্রস্তুত আছি। ইরান বলল পাকিস্তানকে সরাসরি যে আমরা আমাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলোকে আপলোড করে রেখেছি, গালফ কান্ট্রির একটি দেশও রক্ষা পাবে না। তাদের বিদ্যুৎ প্ল্যান, তেলের যে প্ল্যানগুলো আছে, তারপরে পানি শোধনাগার, ইসরায়েলের কোনো কিছু বাদ নেই, মার্কিন ঘাঁটির একটিও বাদ নেই। যদি ইরানের নিউক্লিয়ার অ্যাটাক হয়, ইরান তার গালফ কান্ট্রি মানে আরব যে দেশগুলো আছে ইসরায়েল সহ ইনক্লুডিং, পাশাপাশি ইরান থেকে আমেরিকার হোয়াইট হাউস বলি, পেন্টাগন বলি, লং ডিস্টেন্স মিসাইলগুলো পর্যন্ত আপলোড হয়েছে। কয়েক হাজার মিসাইল ইরান আপলোড করে জাস্ট নির্দেশ দিয়েছে যখনই রাশিয়া কিংবা চীনের পক্ষ থেকে জানানো হবে যে আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাক করেছে, অর্থাৎ এটি তো উপগ্রহে জানা যাবে, উপগ্রহের মাধ্যমে কিন্তু জানা যাবে যে সেটি আপলোড হয়েছে কিনা, মানে ইরান বা ইরানের ভূখণ্ডকে উদ্দেশ্য করে আমেরিকা নিউক্লিয়ার মেরেছে কিনা। এটি যখনই জানবে ইরান, তখনই তারা জাস্ট বাটন সুইচের টিপ দিয়ে বসবে। ইরানের পক্ষ থেকে শত শত না হাজার হাজার মিসাইল তার শত্রুর উদ্দেশ্যে ছুড়ে যাবে, এগুলোর ফেরত আসার কোনো সুযোগ নেই।
বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে যে 45,000-এর উপর মিসাইল তারা রেডি রেখেছিল শত্রুর বিরুদ্ধে মারার জন্য, এবং ইরানকে যখন নিউক্লিয়ার অ্যাটাক করবে ইসরায়েল এবং আমেরিকা, তখন ইরান থেকে একই সময় ধরেন 5 মিনিট ব্যবধান হতে পারে, কারণ ইরানও তো প্রস্তুত। যে মিসাইলগুলো এখনো যুদ্ধে ব্যবহার করেনি, এগুলো একটার পর একটা সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, জর্দান, আরব আমিরাত সবগুলো দেশকে টার্গেট করবে। শুধু বাদ ছিল ওমানের সাথে আর কাতারের সাথে একটা আলোচনা হয়েছে, বাট কাতারের সম্পূর্ণ না, কাতারের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার নির্দেশ ছিল। এবং ইসরায়েলের হাইফা, আশদুদ, তারপরে বলে কি কিরাস সামুনা, তেল আবিব সহ নেতানিয়াহুর পার্লামেন্ট কিচ্ছু বাদ নেই, সবগুলোকে, ডিমোনা, সবগুলো ওদের যে পারমাণবিক প্রকল্প যেখানে আছে ইসরায়েলের, সবখানে মিসাইল রেডি করে আপলোড করে রেখে দিয়েছে। জাস্ট একটা সুইচ চাপ দিলে, কেউ যদি ভুলও চাপ দিত, পুরো মধ্যপ্রাচ্য শেষ। শুধু ইরান না, পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যেত। পৃথিবী থেকে তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো, গ্যাস সমৃদ্ধ রাষ্ট্রগুলো হারিয়ে যেত। এই তথ্যটি ইরান দিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে। শাহবাজ যে প্রস্তাব নিয়ে ইরানকে ফোন দিয়েছিল, ইরানের কাছ থেকে এই তথ্য শুনে শাহবাজের প্যান গেল ভিজে। হায় হায় আল্লাহ, কি ঘটনা! সঙ্গে সঙ্গে আবার ট্রাম্পকে সে ফোন ব্যাক করলো, মিস্টার ট্রাম্প, আপনার কোনো শর্ত মানতে ইরান রাজি না, বরং ইরান 10টা শর্ত আমাকে পকেটে ঢুকিয়ে দিয়েছে। বলছে এগুলো যদি আমি না মানি বা আপনি যদি নিউক্লিয়ার অ্যাটাক করেন, তাহলে ইরান এই কাজগুলো করবে। আপনি নিউক্লিয়ার মেরে ইরান ধ্বংস করবেন কি? ইরান নিজে মধ্যপ্রাচ্য পুরো ধ্বংস করে ফেলবে, মাটির সাথে মিশিয়ে ফেলবে। ট্রাম্প তার ইস্টাবলিশমেন্টের সাথে জরুরি বৈঠকে বসে গেলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন জেনারেলদের সাথে বসে গেলেন, প্রতিরক্ষা প্রধান পিট হেগসেটের সাথে বসে গেলেন। একদিকে মার্কিন পার্লামেন্টে সিনেটররা, কংগ্রেসম্যানরা তাকে অভিশংসনের জন্য বসে গেলেন। জেনারেলরা চাপ দিলেন, কোনো প্রকার নিউক্লিয়ার অ্যাটাকে যাবেন না মিস্টার প্রেসিডেন্ট, আপনার ক্ষমতা আছে একটা বাটন চাপ দিতে, কিন্তু পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আপনি আপনার এই গোয়ার্তুমির জন্য পুরো আমেরিকাকে একা করে ফেলেছেন। ন্যাটো আমাদের পাশে নেই, ইউরোপীয় ইউনিয়ন আমাদের পাশে নেই, আরবরা থাকলে কি আর না থাকলে কি, আরবরা অর্ধেক আছে অর্ধেক নাই, এশিয়া আমাদের সাথে নেই, আফ্রিকা আমাদের সাথে নাই। কি করতে চান আপনি? মার্কিন এস্টাবলিশমেন্ট ব্যাপক চাপ দিল, ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট ট্রাম্পকে চেপে ধরলো। কি করতে চাও? ইরানের সাথে তুমি 40 দিনের যুদ্ধে কিছু করতে পারোনি, আর ইরান তার ঝুড়ি থেকে তোমার জন্য কিছুই রাখে নাই। তুমি মার্কিন যুক্তরাষ্ট্র, তোমার বন্ধু ইসরায়েল, দুজনের ঘরে নিউক্লিয়ার আছে, ইরান কিটা জানে না? ইরানের পক্ষ থেকে নাকি আরেকটি বার্তা দেওয়া হয়েছিল পাকিস্তানকে, ইরান এই রাতেই নিউক্লিয়ার পরীক্ষা চালাবে। তার মানে কি, এরকম একটা তথ্য আসছে, যদি ইরান প্রকাশ্যে কথাটা বলছে না, কিছু সাংবাদিকরা এই কথাগুলো বলেছিলেন। পাকিস্তানে এই সংবাদগুলো প্রচার করে আবার বন্ধ করে দিয়েছে এস্টাবলিশমেন্টের নির্দেশে। তো বলা হচ্ছে যে ইরান শুধু মিসাইল না, প্রথমেই তারা নিউক্লিয়ার পরীক্ষা চালাতো। নিউক্লিয়ার পরীক্ষা মানে কি? তার মানে ইরান তার নিউক্লিয়ারও সেট করেছিল ইসরায়েল বা গালফ কান্ট্রিকে টার্গেট করে। অবশেষে ট্রাম্প ইরানের 10টি শর্ত মানতে রাজি হয়ে গেছেন। এই 10টি শর্ত কি আমি আপনাদের ডিটেল বলে দিয়েছি আমার আগের ভিডিওতে, এখন বলবো না, প্রয়োজনে রাতের ভিডিওতে আরেকবার বলবো। এখন এই লড়াইয়ের মাধ্যমে কি হলো, যেমন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, আমরা পাকিস্তানকে কৃতজ্ঞতা জানাই, তারা চেষ্টা করেছে। তবে আমরা এইটুকু বলতে চাই, আমাদের যে 10টি শর্ত আছে যুদ্ধবিরতির, এগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে। যদি না মানে আমরা আবার অ্যাটাক শুরু করে দেব। কি বলে, আমেরিকার সাথে আমাদের কোনো মানে কি দহরম মহরমের সুযোগ নেই। সুপ্রিম কাউন্সিল কি বলছে যে 10টি শর্ত মেনে নেওয়ার মাধ্যমেই যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে। ইরানের সুপ্রিম কাউন্সিল খুব পাওয়ারফুল, পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের চেয়ে পাওয়ারফুল। তারা বলছেন ইরান জাতিকে ধন্যবাদ, তারা অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন, অনেক রক্ত গেছে, অনেক কমান্ডার, সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রাণ গেছে। তারপর IRGC, বিমান প্রধান, গোয়েন্দা প্রধান সহ যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করে সুপ্রিম কাউন্সিল বলছে আমরা শত্রুকে সর্বোচ্চ মোকাবেলা করেছি এবং শত্রুকে পরাস্ত করেছি, অতএব এই বিজয় ইরানি জাতির বিজয়। দুর্দান্ত একটি বক্তব্য দিয়েছে। পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েলের খামেনির রেজিমকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার যে চেষ্টা, সেটি ব্যর্থ হয়েছে। এই লড়াইয়ের মাধ্যমে দুটো জিনিস স্পষ্ট হয়েছে। এক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের খামেনির রেজিমকে শেষ করতে পারেনি। দুই, আগামীতে আমেরিকা কিংবা ইসরায়েল ইরানে অ্যাটাক করার আগে 14 বার চিন্তা করবে এটা কি জিনিস, এটা কেমন ভেমরুলের জাতি। ওরা 1000 বার চিন্তা করবে যে এটা ইরান, যাদের 1,40,00,000 লোক কালকে প্রস্তুত ছিল ওই শত্রুর সাথে লড়াই করার জন্য।
বুঝতে পারছেন, প্রথমে 10 লক্ষ স্বেচ্ছাসেবী ফাইটার চেয়েছিল, যাদের ট্রেনিং শুরু করেছিল ইরান। 70 লক্ষ নামই লিখিয়েছে। যখনই আমেরিকা নিউক্লিয়ারের হুমকি দিয়েছে অ্যাটাকের, 1,40,00,000 নাম তালিকাভুক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন কেমন জাতি? বাংলাদেশিদের মতো না। এখনো আমরা জানি না আমরা বাংলাদেশি না বাঙালি জাতি। ওরে বাবা, আমাদের বাংলাদেশে এখন সাবেক আওয়ামী প্রেমীরা এখন টেলিভিশন টক শোতে খুব সুন্দর করে কথা বলেন। বিএনপি এদেরকে অনেক ভালোবাসে, আর বিএনপির যে 20 বছরের মিত্র তারা এখন শত্রু, আর বিএনপির যারা 20 বছরের শত্রু, বিএনপির শত্রু কারা 20 বছরের আওয়ামী লীগ, তারা এখন খুব ভালো হয়ে গেছে বিএনপির জন্য, বুঝছেন না? তো ইরান সেই মেসেজগুলো দিয়ে দিয়েছে শত্রুকে কি ভাষার জবাব দিতে হয়। আমেরিকা ট্রাম্প রাতে মনে হয় কয়েক গ্লাস পানি খেয়েছে, 8-10 গ্লাস তো মিনিমাম খাইছে। খেয়ে আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচে। এখন ইরানের শর্তগুলো মানবে কিনা আপনাদের অনেক কমেন্ট ছিল। ইরানের শর্ত মানতে বাধ্য, কারণ ইরানের শর্ত না মানলে ইরান তো হারেনি এই লড়াইতে। আমেরিকা তার প্রস্তুতি নিয়ে কি আসবে, ইরানও তার ডবল প্রস্তুতি নেবে। এবং এই লড়াইতে রাশিয়া, চীন ইরানকে যেভাবে আগলে রেখেছে, কালকে যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয়েছে, বাহরাইনের যে খসড়া আলোচনাটি হয়েছে, সেখানে সঙ্গে সঙ্গে চীন রাশিয়া একসঙ্গে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে। আমেরিকার পাতা সরা শুরু করে দিচ্ছে পিছন দিয়ে, বুঝছেন ইয়ানেরা? শাহবাজ এবং আসিম মনির তারা একটি খেলা দেখাতে গিয়েও বাট পাকিস্তানিদের কাছে হিরো হতে পারেনি। এর কারণ হলো তারা আমেরিকার গোলামি করেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন ইরান একটি রাষ্ট্র, এতগুলো গালফ কান্ট্রি, ইসরায়েল, আমেরিকা সবার সাথে একা খেলে যে বিজয়টি ছিনিয়ে এনেছে, বিশ্বাস করেন এটি মুসলিম ইতিহাসে একেবারে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাকি রাষ্ট্রগুলোকে মনে রাখতে হবে, ভয় পেলেই পরাজয়, সাহস নিয়ে এগিয়ে আসলে আপনার বিজয়। ইরান যে ভয় পায়নি, অদম্য এরা, এত মানুষ প্রাণ হারালো, এত বড় বড় নেতারা, কমান্ডাররা, সুপ্রিম পজিশনের লোকরা প্রাণ হারালো, ইরান ভয় পায়নি।